আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শিরোনামটা বুঝতে পারছেন যে আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দিনই একটি না একটি দিবস, তেমনি আজকেও একটি দিবস। তো আজকে আপনারা জানেন যে মে মাসের 7 তারিখ। তো আজকে হচ্ছে বিশ্ব হাঁপানি দিবস। অনেক সময় ছোটোখাটো অনেক বিষয়ে অনেক দিবস থাকে, যেটা অনেকেই শোনার পরে একটু মৃদু হাসি আসে তাদের। এটা আমার বেলায় হয়ে থাকে, কারণ অনেক বিষয় আছে আমরা এটা জানিই না, এবং আমাদের এই রোগ বা আমাদের এই শোক বা আমাদের এই সমস্যাগুলো নেই বিধায় এটাকে আমরা তেমন একটা পাত্তাও দেওয়ার চেষ্টা করি না এবং দেই না। যার ফলে কি হয় যে আসলে আমরা এ ব্যাপারে জানার জন্য উৎসাহিত থাকি না, এবং আমরা হঠাৎ করে এটা শোনার পরে আমাদের ভিতরে একটি অন্যরকম অনুভূতি তৈরি হয়। তো বরাবরের মতো আমরা আজকে যে দিবস, বিশেষ করে হচ্ছে এইটা নিয়ে একটু আলোচনা করব, হাঁপানি বা অ্যাজমা। আজকে আরেকটি দিবস আছে, আজকে হচ্ছে প্রকৌশলী দিবস, অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং যে দিবস আছে আজকে, কিন্তু সেটারও একটি দিবস, ডেজ বলে যেটাকে। তো প্রথমে হাঁপানি সম্পর্কে যদি আমরা একটু ডিসকাস করি, আসলে আপনি কিন্তু এটা আসলে কিছু মনে করি না, কারণ হচ্ছে আমাদের কিন্তু হাঁপানিটা নেই। কিন্তু যাদের হাঁপানি আছে, যেহেতু আপনার একটা দিবস পালন করা হয়, তাহলে কিন্তু অবশ্যই এটার অনেক বড় একটা সমস্যা বা সুবিধা বা ফ্যান বা প্রতিরোধ কোনো একটা বিষয় কিন্তু আছে, এটা কিন্তু আমাদেরকে মনে করতে হবে। তো তেমনি যেহেতু আজকে বিশ্ব হাঁপানি দিবস, অবশ্যই হাঁপানির অনেক বড় ইতিহাস আছে, হাঁপানির সংজ্ঞা আছে, হাঁপানির সমস্যা সমাধান অনেক কিছুই কিন্তু আছে। তো আজকে আমরা পুরো লাইভটি জুড়ে আমরা শুধু হাঁপানি নিয়েই বেশিরভাগ কথা বলার চেষ্টা করব। আসলে অ্যাজমা বা হাঁপানি কি? আসলে অনেকে মনে করেন যে অ্যাজমা বা শ্বাসকষ্ট হলেই আমরা মনে করি যে এটা আমরা যে লাং থাকে, ফুসফুস থাকে, আমরা মনে করি যে এটা ফুসফুসের রোগ। আসলে কিন্তু এটা ফুসফুসের রোগ না, এটা হচ্ছে মূলত আমাদের নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত যে শ্বাসনালীটা থাকে, অর্থাৎ এখানে কিন্তু অসংখ্য শ্বাসনালী আছে যেটার মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস সাধারণত বের হয়। ঠিক এগুলোর মধ্যে যদি কোনো ইনফ্লামেশনের ফলে, অর্থাৎ কোনো সংক্রামকের ফলে এই যে নালীগুলো যদি সরু হয়ে আসে, অর্থাৎ চিকন হয়ে আসে, তখন কিন্তু কোনো মানুষ সাধারণত শ্বাস করতে কষ্ট পান। অর্থাৎ আমার যে শ্বাসনালী সেটা যদি চিকন হয়ে আসে, অর্থাৎ মাঝখানে কোনো একটা পদার্থ বা কোনো কিছু যদি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে, ইনফ্লামেশন হয়, তাহলে কিন্তু সেটা ছোট হয়ে যাবে সেই রাস্তাটা, এবং তখনই কিন্তু আমার শ্বাস করতে খুব কষ্ট হবে। তো এই কষ্ট হওয়ার ফলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যে সমস্যাটা সৃষ্টি হয় শ্বাসকষ্ট সেটাই হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। এখন আসলে আমরা অ্যাজমা বা হাঁপানি আসলে আমরা অনেকেই দেখি যে আসলে অনেকেরই হয়, কিন্তু আসলে আমরা কিন্তু এটার কারণ জানি না। আসলে একটি সত্য কথা না বললেই না, যে অ্যাজমা এবং হাঁপানির আসল যে কারণ, আসলে কেন হয়, এটা সঠিক কারণ আজ পর্যন্ত কোনোভাবেই আপনি সঠিকভাবে নির্ণয় করতে পারবেন না, কেউ পারেনি। এটা এক একজন এক একটা থিং থেকে তারা একটি ধারণা করে, একটি জরিপ করে, কিন্তু অ্যাকচুয়াল যে ধারণা যে আসলে কেন এটা হয় বা কিসের জন্য এটা হয়, এটা অ্যাকচুয়াল এখন পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক চিন্তা চেতনা বা মতবাদ ফাইনালি চূড়ান্তভাবে এমন কেউ এটা বলতে পারবেন না যে আসলে এজন্যই কারো হাঁপানি হয়ে থাকে। তবে সাধারণত ধারণা করা হয়, প্রথম হচ্ছে আমরা দেখি জেনেটিক কারণে হয়ে থাকে। জেনেটিক যে আমাদের বংশ পরস্পরয় যে বিষয়গুলো থাকে, অর্থাৎ কারো যদি পরিবারের মধ্যে বাবা মা ভাই বোন দাদা দাদি বা তার পূর্ব কোনো পুরুষ এরকম যদি কারো থেকে থাকে, সাধারণত দেখে থাকি যে তাদের ভিতরে কারো না কারো তার ওই রোগটা আসে। তো যদি জেনেটিক কারণে হয়ে থাকে, তো সেক্ষেত্রে তো কারোই কিছু করার নাই, একমাত্র আল্লাহ প্রদত্ত। কারণ আমি যে জন্ম নিব বা আপনি যে জন্ম নিবেন, আপনার পরস্পরয় যে আসবে বা আসছে, আমি আসছি, তাহলে কি হবে সেটা কিন্তু আপনার, আমি সব ভাইয়ের কমেন্টসগুলো একটু শেষের দিকে পড়বো, আশা করি সবাই লাইভটির সাথে থাকবেন। আমরা মূল টপিক্সটা একটু আলোচনা করার পরে এটা করব।
এরপরে আপনি দেখেন যে তখন হয় কি যে আপনার তো যেহেতু আমি একেবারে ন্যাচারালি আমার জন্ম হয়েছে, তো আমি কার ঘরে জন্ম হয়েছে, আমার বাবা আমার অ্যাজমা ছিল কিনা বা আমার দাদার ছিল কিনা, এটা আমার দেখার জাজ করার মতো সুযোগ নেই, এবং আমার জন্ম নিয়ে আমার তো কোনো সে নাই। এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি। উনি কার ঘরে কাকে দিবেন, আমি চাইলে একজন ভিখারি ঘরেও হতে পারতাম, আবার এমনকি একজন প্রধানমন্ত্রী ঘরেও জন্ম নিতে পারতাম। তো আসলে এক্ষেত্রে তো মানুষের কোনো সে নাই, এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। তো সেক্ষেত্রে আপনি জন্ম নেওয়ার পরে যদি আপনার জেনেটিক কারণে এটা হয়ে থাকে, জন্মগতভাবে এটা হয়ে থাকে, শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার কিছু করার নেই, আপনাকে রোগ বহন করতেই হবে। এরপর আরেকটি দেখা যায় যে আসলে অনেকেই কিছু কিছু কথা বললে কিন্তু অনেকেই রিয়্যাক্ট করেন। তা আমি একটু বলি যে কয়েকটি কারণ দেখা যায়, এর মধ্যে যে কারণগুলো আমি জাস্ট সেটাই আপনাদেরকে বলবো। যে আমরা যে কম্বল, কাঁথা, তারপরে বালিশ, পিলো, যেটা এইগুলোর ভিতরে যখন কোনো ময়লা জন্মে, অর্থাৎ রেগুলার এটা পরিষ্কার করা না হয়, এটার ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক জন্মে, এবং এখান থেকেও কাউকে কাউকে এই রোগে আক্রমণ করতে পারে। এভাবে করে কিন্তু আপনার অনেকগুলো কারণ আছে। কেউ ধূমপান জনিত কারণে এটা আক্রমণের শিকার হতে পারেন, বা কেউ অন্য রোগ থেকেও এখানের অ্যালার্জিক, এটা আসলে মূলত একটা অ্যালার্জিক সমস্যা। তো আসলে এই রোগটা আমাদের যখন হবে বা যাদের আছে, তারা কিন্তু এটা বুঝে যে আসলে এটা কতটুকু কষ্টের, বা এটা আসলে কিভাবে বিয়ার করতে হয়, শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষের কত সমস্যা হতে পারে। এবং আপনি জানেন যে এটা অনেক সময় রিস্ক হয়ে যায়, বিশেষ করে হচ্ছে শীতের দিনে এটা রোগীরা খুবই ভুক্তভোগী হয়ে থাকে। বেশিরভাগ রোগ এগুলো হওয়ার পরে তারা অস্বস্তিতে ভোগ করেন, কখন তার কি খেলে কোন অবস্থায় শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, কোন অবস্থায় কি হবে, তখন কিন্তু মানুষ একটা হেজিটেশনের মধ্যে পড়ে যান। এবং আপনি দেখেন, আমি যেভাবে স্বাভাবিক খাবারটা গ্রহণ করি, একজন হাঁপানি রোগী কিন্তু যত্রতত্র যে কোনো খাবার কিন্তু আপনি সেভাবে গ্রহণ করতে পারেন না। তখন কিন্তু তিনি একটি শঙ্কার মধ্যে থাকেন যে আমি এটা গরু গোশত খেয়েছি, আমি বেগুন খেয়েছি, বা আমি চিংড়ি মাছ খেয়েছি, আমার তাৎক্ষণিকভাবে কোনো রিয়াকশন হবে কিনা, আমি কোনো সমস্যার মধ্যে পড়বো কিনা, এই ধরনের থিঙ্ক কিন্তু তার ভিতরে বেশি থাকে। তো যার ফলে সে কিন্তু অলওয়েজ একটা সে মেন্টালিটি, মানসিক চাপের মধ্যেই থাকেন। এবং আপনারা জানেন যে হাঁপানিটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, আমরা যেটা দেখে থাকি। এবং একটি অপ্রিয় সত্য কথা না বললেই না, বেশিরভাগ ক্ষেত্রেই হাঁপানি একদমই নির্মূল করা যায় না। এটা অনেকেই হয়তোবা ধারণা করে থাকেন যে আসলে এটা হচ্ছে একেবারে চলে যাবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যে একেবারে প্রমাণ নাই যে না যাওয়ার, এমনটা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার হচ্ছে একদম নির্মূল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এবং এটা হচ্ছে একদম সেই, আপনি যদি মনে করেন ডায়াবেটিসের মতো, যদি কাউকে ডায়াবেটিস একবার আক্রমণ করে, কারো বডিতে, কারো শরীরে হানা দেয়, তাহলে এই ডায়াবেটিস কিন্তু যায় না। তাহলে কি করতে হয়? তাকে কন্ট্রোল করতে হয়, তাকে দৌড়ে, খাবার কন্ট্রোল করে, ব্যালেন্স ডায়েট করে, বিভিন্ন উপায়ে আমরা কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমে, খাবার দাবার, তারপরে লাইফের স্টাইলের পরিবর্তন করে কিন্তু আমরা কি করি, সেই ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে রাখি। তো সেম হচ্ছে হাঁপানিটাও হচ্ছে সেরকম। অনেকে আবার মনে করি যে হাঁপানি মনে হয় আমার হয়েছে। আসলে এটার জন্য পালমোনারি কিছু পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলো ডক্টরের কাছে যাওয়ার পরে ওনারাই পরীক্ষা করে দেখবেন যে আসলে আপনার এই ডিজিজটা আছে কিনা, এই সমস্যাটা আছে কিনা। এবং পরীক্ষা করার পরে কিন্তু আপনি নিশ্চিত হবেন যে আপনার ডায়াবেটিস, এই হাঁপানি হয়েছে ডায়াবেটিসের মতো। তো আপনি যখন আন্দাজে কিন্তু কোনো ওষুধ সেবন করা যাবে না, ইনহেলারও নেওয়া যাবে না, আর ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই করা যাবে না। আগে শ্বাসকষ্ট হলেই যে আমার হাঁপানি হবে এমনটা কিন্তু না। অনেক সময় আবার মোটাসোটা মানুষদেরকেও দেখা যায় যে তাদেরও হচ্ছে যে বেশিরভাগ হাঁপানিতে তারা আক্রমণ হন, অর্থাৎ তাদের কিন্তু তো কি হয় যে তাদের কিন্তু সরু থাকে, অর্থাৎ তাদের যে শ্বাসনালীটা থাকে সেটা কিন্তু লাঞ্চের উপরে, অর্থাৎ চর্বি যখন বেড়ে যাবে তখন কিন্তু আমাদের ফুসফুসের উপরে কিন্তু একটা প্রেশার পড়ে, এই জন্য কিন্তু আমাদের অনেক সময় হাঁপানি হয়ে থাকে। তো এই জন্য অনেকটাই কিউরেবল হয়, কিন্তু অনেকটাই হয় না। এই জন্য রোগীদেরকে, বিশেষ করে যারা
হাঁপানির রেগুলার পেশেন্ট তাদেরকে যথেষ্ট পরিমাণে কেয়ারিং এবং সতর্ক থাকতে হয়। তারা যেন একটা নির্দিষ্ট লাইফ লিডের মধ্যে থেকে তাদের এটা কন্ট্রোলে রাখে। এর বাইরে আসলে এটা কোনো অবস্থাতেই প্রতিরোধ করা যাবে না, এবং একদম মুছে ফেলার মতো অবস্থা আমি শুনিনি কখনো যে কারো হাঁপানি ছিল একদম ভালো হয়ে গেছে, এরকম খুবই কম শোনা যায়। হয়তো বা আধুনিক ডাক্তাররা অনেকেই বলে থাকেন যে 6 মাস শীতের সিজনে এবং 6 মাস হচ্ছে গরমের সিজনে, দুইটা সিজনে যদি একটা প্রপার ট্রিটমেন্ট কোনো রোগী নিয়ে থাকেন তিনি দীর্ঘদিন ভালো থাকতে পারেন। কোনো ডাক্তার মন্তব্য করেছেন যে একদম ভালো হওয়ার ইতিহাসও নাকি তাদের কাছে আছে। তো আসলে হচ্ছে যে যাদের হাঁপানি হয়, এখন অনেকেই মনে করেন যে হাঁপানি হলে আমি এটা খেতে পাই না, ওটা খেতে পাই না। আসলে এখানে ডাক্তারি পরামর্শ হচ্ছে যে আপনি হাঁপানি হওয়ার পরে আপনি যে খাবারের প্রতি সংবেদনশীল, অর্থাৎ আপনি যে খাবারটি খেলে আপনার সমস্যা হয়, এই শ্বাসকষ্ট বেড়ে যায়, আপনার কাশি হয় আপনার, তখনই কিন্তু আপনার দেখা যায় যে ওই খাবারটাই আপনার বাদ দেওয়া উচিত। তো ঢালাওভাবে হচ্ছে এটা বাদ ওটা বাদ, এটা খেলে আপনার সমস্যা, ওটা খেলে সমস্যা বা হতে পারে, এমনটি কিন্তু কিছুই না। অনেকেই মনে করেন যে এটা খেলে সমস্যা, কলা খেলে সমস্যা। তারপরে ডাক্তাররা কিছু খাবার তাদেরকে সাজেস্ট করে থাকেন, বেশি করে হচ্ছে গরম পানি, হালকা কুসুম গরম পানি, লেবুর পানি, তারপরে হচ্ছে আদার রস, লেবুর রস, এগুলো ডাক্তার তাদেরকে সাধারণত প্রোটেক্টিভ যে বিষয়গুলো থাকে এই বিষয়ে তাদেরকে একটু কেয়ারিং করে থাকেন। কিন্তু আসলে হচ্ছে যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এমনটা না। অনেকেই হয়তো ভাবেন যে আসলে এগুলো খেলে সমস্যা। আমরা যদি আসলে কোনো কিছুই না খাই তাহলে তো আমাদের বডির যে পাওয়ার আমরা সেটাই হারিয়ে ফেলবো। তো এই জন্য আমাদের একটু সচেতনতার বাইরে আসলে কিছুই নেই, যেহেতু হাঁপানি একটি বিশ্বের খাবারের সাথে এটার যথেষ্ট পরিমাণ সামঞ্জস্যতা রয়েছে, এবং আপনি দেখবেন যে আস্তে আস্তে আমাদের দেশে হাঁপানি রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনি যদি একটু খেয়াল করেন যে আমাদের যে পূর্বের যে হাঁপানি রোগী ছিল এখান তার থেকে কিন্তু এখন আস্তে আস্তে রোগের সংখ্যা, ডায়াবেটিসের সংখ্যা, আগে আমরা বলতে গেলে ডায়াবেটিস 2-1 জন ছিল, কারো ছিল, কারো ছিল না, হয়তো পরীক্ষা করা ছিল না, এরকম হতে পারে যে রোগ নির্ণয়ের সঠিক পদ্ধতি ছিল না। কিন্তু আসলে কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে প্রচুর রোগ, আপনি যত সামনে যাবেন অত কিন্তু হচ্ছে যে রোগ শুধু বাড়ছে। আমরা যতই সচেতন হই, যতই আমরা লাইফস্টাইল পরিবর্তন করি, আমাদের খাদ্যে যে পরিমাণ ভেজাল আছে, যেমন দেখেন গতকালকে আমি কিন্তু আমের একটি ছবি ভিডিও পোস্ট করেছি, আপনি দেখছেন যে এই পরিমাণ কেমিক্যাল দিয়ে যদি আমাদের সাধারণ মানুষদেরকে আম খাওয়ানো হয় তাহলে আসলে তো এটা খুবই দুঃখজনক, এবং এটার ক্ষেত্রে তো আমাদের রেহাই পাওয়ার কোনো কারণই নেই। আপনি কি আম যারা বিক্রি করে, যারা ট্রাকে ভরে, যেখানে গুদামে রাখে, সেখানে গিয়ে তো আমাদের আসলে পরীক্ষা করার মতো কোনো এবিলিটি, কোনো সুযোগ, চান্স, কোনো কিছুই কিন্তু আমাদের নেই। তো এই জন্য আমাদের কিন্তু আসলে একটু সতর্কতা ছাড়া আমাদের আসলে বিকল্প কোনো কিছু নেই আমি মনে করি। তো যাই হোক, তারপরে আমাদের শাহ আলম ভাই, আপনাকে ধন্যবাদ, আউট দিচ্ছেন, এই জন্য হাসি পায় আপনার কমেন্টসগুলো দেখলে মাঝে মাঝে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের একটি কমেন্টস আমি পড়ব, সেটা হচ্ছে আমাদের আব্দুল সামাদ সম্রাট চাকলাদার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একজন খুবই অ্যাক্টিভ এবং ক্রিয়েটিভ পারসন। তো আপনি লিখছেন, আই থিঙ্ক এভরিবডি শুড বি লিভ টু স্মোকিং হ্যাবিট। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন, অর্থাৎ আই থিঙ্ক এভরিবডি শুড, আমি মনে করি, আমি ভাবি প্রত্যেকের উচিত ত্যাগ করা টু স্মোকিং হ্যাবিট, অর্থাৎ ধূমপানের অভ্যাসটা ত্যাগ করা উচিত। আপনি যথার্থ বলেছেন। Your comments is very valuable for this world because it's higher and higher. এটা শুধু আস্তে আস্তে এবং ইনক্রিজিং হচ্ছে, এটার আসলে বিকল্প নাই। আমরা মানুষ আস্তে আস্তে আসলে ব্যাড হ্যাবিটের মধ্যে যাচ্ছি, যে আসলে আমাদের এই বদ অভ্যাস ত্যাগ করার বিকল্প কিছু নেই। তারপরও আমরা যারা আসলে ধূমপানে অভ্যস্ত তাদের মধ্যে এটা দেখা যায় না এমনটা না, অনেক কারণেই হতে পারে। তারপরে যেহেতু আব্দুল সামাদ ভাই একটি আবেদন করেছেন সবার কাছে, সবাইকে আহ্বান রইল ধূমপান ত্যাগ করার জন্য।
যেহেতু আজকে হাঁপানি দিবস এবং আপনারা জানেন যে এখানে যদি ধোঁয়া জাতীয় অর্থাৎ যে কুয়াশাচ্ছন্ন যে বিষয়, তো একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে শীতকালে কেন আসলে আমাদের এই রোগটা বাড়ে। শীতকালে এই রোগটা বাড়ার পিছনে কারণ হচ্ছে যে কুয়াশা, হ্যাঁ, ফগ যেটা, শিশির যেটা, এই কুয়াশার জন্য কিন্তু আমাদের সাধারণত আমাদের এই রোগটা বাড়ে। কারণ হচ্ছে কুয়াশা যখন আমাদের হচ্ছে যে নাসারন্ধ্রে অর্থাৎ পেটের ভিতরে যায়, আমাদের শ্বাসতন্ত্রে যায়, তখন কিন্তু এটার জায়গা খুব ন্যারো করে ফেলে, শুরু করে ফেলে, সংকুচিত করে ফেলে, তখন কিন্তু আমাদের হাঁপানি রুগীরা আরও বেশি সমস্যায় ভোগেন। তো এই জন্য কুয়াশার মতো কিন্তু একটা হচ্ছে ধূমপানটাও কিন্তু কুয়াশার মতো একটি জিনিস। এটাও কিন্তু আমাদের যখন ধোঁয়া, এটা আমাদের যখন পেটের ভিতরে যায়, গলার ভিতরে যায়, তখন কিন্তু সে অনেক ধরনের জার্ম সৃষ্টি করে বিভিন্ন। আর নিকোটিন তো আসলে সর্বসম্মতিক্রমে সকল ডাক্তারদের পরামর্শ মতে এটা খারাপ, এটা যত সম্ভব ত্যাগ করাই বেশি ভালো। সবাইকে ধন্যবাদ। আরিফ সর্দার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আব্দুল সালাম সামাদ সম্রাট চাকলাদার, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এমডি শাহাদত is watching, thank you for watching my video. Shah Alam bhai, অসংখ্য ধন্যবাদ for your valuable comments. Next I will try to answer of your comments. Next MD Shohag, thank you for your valuable watching. Shohag Gaji, dear students, thank you very much for watching my ভিডিও। রাকিব হাসান, থ্যাংক ইউ। এমডি সোহাগ গাজী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আপনি নিশ্চয়ই এখন টাঙ্গাইল আছেন, আপনার সাথে অনেক দিন যাবত দেখা হয় না। আসলে কেউ সামনে থেকে গেলে কাউকে ফোনও করে না, কেউ কাউকে জিজ্ঞেসও করে না, কেউ কাউকে মনেও রাখতে চায় না, এটাই বাস্তব কথা, তাই না? আলহামদুলিল্লাহ, এখন অবশ্যই আশা করি তুমি বাড়িতে আছো, তাই না? রাকিব হাসানকে অনেক দিন পরে দেখতে পেলাম, যাক তাও ভালো যে আজকে এই সময় আসার পরে কাউকে লাইভে পেলাম। অবশ্য অন্য দিন অন্য সময় আসার ফলে কারোর সাথে বেশি একটা সাক্ষাৎ হয় না। আর তোমরা তো জানোই যে আসলে নির্দিষ্ট সময় আসা আমার জন্য খুব টাফ, তবে চেষ্টা করব। মোহাম্মদ সুহেল, ধন্যবাদ ভাই আপনাকে। রনি হাসান, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নাসান, আমি আপনাকে অনেক মিস করি, দোয়া করবেন। অবশ্যই দোয়া সবসময় থাকে, কারণ হচ্ছে যে দোয়া ব্যতীত আসলে কোনো মানুষই সামনে যেতে পারে না, এবং সবার উচিত সবার জন্য দোয়া করা। কারণ কেউ যদি একটু ভালো কিছু হয়, এটা আমাদের জন্যই গর্ব। কারণ তুমি সোহাগ, তুমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হও বা তুমি যদি কোনো মন্ত্রী হও, কোনো পর্যায়ে যাও, আমি বলতে পারবো যে আমার ছাত্র সে এটা করেছে। কিন্তু অন্য কেউ যদি কিছু হয়, আমি কিন্তু সেটা ওইভাবে বলতে পারবো না। এই জন্য যারা পরিচিত, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের কাছের মানুষ থাকে, তারা শত্রু হলেও আমাদের বন্ধু। কারণ হচ্ছে তারাই আমাদেরকে চিনে, তারাই দিন শেষে তারাই আমাদের কাছের মানুষ, তারা আমাদের বন্ধু বান্ধব। আসলে সব থেকে বড় কথা হচ্ছে একজনকে চেনাই সব থেকে বড় কথা, যে আমি একজনকে চিনি, একজনকে আমি ভালোবাসি, এটাই বড় কথা। কারণ আমি আসলে যদি কিছু হই, আমাকে যারা চিনে, জোর করে হলো আমার বাড়ির দরজা ঠেলে হলেও কিন্তু আমার বাসায় কিন্তু সে আসতে পারবে। কিন্তু একজনকে আমি চিনি না, বা তুমি চেনো না, বা আপনি চিনেন না, তাহলে কি তার বাড়িতে কিন্তু আপনার যাওয়ার কোনো অধিকার নেই। যেমন আমাদের আব্দুল সামাদ চাকলাদার ভাই যদি কখনো ভালো কিছু হন, কোনো জিএম বা এর থেকে বড় কিছু হন, আমি কিন্তু চাইলে আমার একটা চাকরি নিতে পারবো, বা আমার কাউকে চাকরি দিতে পারবো, একটা আবদার অধিকার করতে পারবো। কিন্তু অন্য একজন যদি পক্ষান্তরে ভালো কিছু হয়, আসলে আমার জন্য কিন্তু এটা আমি ওই রকম অধিকার কিন্তু খাটাইতে পারবো না। সোহাগ, লাভ রিয়েক্টের জন্য ধন্যবাদ তোমাকে। তো যেটা বলছিলাম যে আসলে আমরা অনেক সময় কিন্তু আমরা কাছের মানুষদেরকে সাপোর্ট করি না, তাদেরকে আমরা সামনে আগানোর জন্য পথ প্রশস্ত করি না, আরও পারলে তাদের দুর্নাম করি। এগুলো করে আসলে কোনো লাভ নেই। এটা করে যারা করে তারা একমাত্র নিজেরাই পিছনে পড়েন। আর যারা মানুষের মঙ্গল কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, পারলে তার ভালো বলে এবং হচ্ছে তাকে সাপোর্ট করে, একমাত্র তারাই নিজেরাও এগিয়ে যান এবং আল্লাহর রহমত তাদের উপরেই বর্ষিত হয়, এবং ওই মানুষগুলো শুধু সামনের দিকে যেতে থাকে। আর যারা হিংসা বিদ্বেষ
পিছন থেকে পা টানার মতো অভ্যাস থাকে, তাহলে তারা কিন্তু শুধু পিছনে যায়। এই জন্য আমাদের সকলের উচিত যে সকলকে সাপোর্ট করা, ভালোবাসা, দূর থেকে হইলেও তাকে মনে মনে রাখা। এতে মানুষের ভিতরে সৌহার্দ্যপূর্ণ আচরণ বৃদ্ধি পায়, মানুষকে ভালোবাসে। আসলে মানুষ কখনো না কখনো কোনো না কোনো কাজে কাউকে কাজে লাগে। অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে হয়তো বা আমাদের ছাত্র বা আমাদের অমুক সমুক তাকে আমার, আসলে দেখা যায় তারা টেক অ্যান্ড গিভের একটা ব্যাপার আছে, যে আমরা যে কোনো সময় বিপদে পড়ে যে কারো কাছে হাজির হতে পারি। সে হোক ক্ষুদ্র একটা প্রাণী, তার কাছেও আমার শেখার, যাওয়ার, তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আসলে অনেক বিষয় থাকে, যেটা আমরা সাধারণত অনেক সময় বিপদে পড়লে বুঝি যে আসলে আমি টাঙ্গাইল গেলাম বা আমি কোথাও গেলাম, সেখানে একটি বিপদে পড়লাম, আমাকে হেল্প করার মতো আর কেউ বড় কথা বলতে পারবে না, যে কারো বিপদ হবে না বা কেউ সমস্যায় পড়বে না। একেবারে গরিব শ্রেণী থেকে শুরু করে যত বড় ধরনের মানুষ হোক, প্রত্যেকটা মানুষেরই বিপদ আসে, কারণ বিপদ আল্লাহর রহমত, বিপদ আপদ ভালো মন্দ এগুলো নিয়েই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের ভিতরে যদি প্রেশাই না থাকতেন, বিপদ না থাকতেন, অসুখ বিসুখ না থাকতেন, তাহলে কিন্তু আমরা ভালো লাইফ লিড করতে পারতাম না, এত মানবিক হতে পারতাম না, তখন কিন্তু আমরা কাউকে মানুষই মনে করতাম না। আব্দুল সামাদ ভাই, কিপ আপ ফর গুড অ্যাডভাইস, থ্যাংক ইউ ফর your valuable comments. I will try that because you support me, always support me. I think that you are my lover, friend and nearest person. তো সবাই ভালো থাকবেন। আশা করি যে বিষয়টি সবার যদি একটু ভালো লাগে, যারা যারা আমাদের চ্যানেলটি যাদের ফলো করা নেই তারা একটু ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, যাদের সম্ভব একটু ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু বরাবরই একটা কথা বলে থাকি যে আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে, আপনার যদি কাউকে আপনি পছন্দ করেন, তাহলে কিন্তু আপনি শুধু সেখানে আপনি রিয়্যাক্ট করতে পারেন, এবং রিয়্যাক্ট করলে ওইটি কিন্তু আপনার সামনে ঘুরবে। এবং কালকে মনে হয় এ ব্যাপারে একটা ভালো মানের একটা ভিডিও দেওয়া হয়েছে। এমডি আনোয়ার, থ্যাঙ্কস আপনাকে লাইভটি দেখার জন্য। আসলে আপনারা সাপোর্ট করেন বিদায় কিন্তু আসলে আমি মাঝে মাঝে লাইভ করি। আসলে কিছু কিছু ক্ষেত্রে খুব ভিউজ হয়, দেখি যে একটি লাইভ করার পরে আমি শুধু একটা দিবস বা কোনো একটা বিষয়ে কথা বলার পরে দেখলাম যে 600, 700, 500 ভিউজ হয়ে গেছে, 400 ভিউজ হয়ে গেছে। তখন ভাবি যে আসলে তো ভিডিও অনেক দেখে, হ্যাঁ আসলে তখন দেখলাম যে, এবং প্রতিদিন কিন্তু একটা আপডেট দেয়, দেখি যে 3500, 4000, 2000 মিনিট ভিউজ হয়ে গেছে, 5000, এমনকি এমন সময় আছে 10,000 মিনিট ভিউজ হয়ে যায়। তখন আসলে আমি মনে করি যে আসলে ভিডিওগুলো কেউ না কেউ দেখে। তখন এই জন্যই আমি দেখলাম যে আসলে সাপোর্ট খুব বিশাল বড় একটা ব্যাপার। আমাকে আসলে যারা ভালোবাসেন তারা আমার ভিডিওগুলো দেখেন, এবং যার জন্যই হচ্ছে এত মিনিট ভিউজ হয়ে যায়। এমনকি আমি ইউটিউবে খুব একটা বেশি করি না, এই যে এইগুলোই অনেক সময় আপলোড দিই, অনেক সময় নতুন একটা ভিডিও দিই, দেওয়ার পরে দেখলাম যে 4000 মিনিট দরকার, কিন্তু সেখানে হচ্ছে 400 মিনিট ভিউজ হয়ে গেছে। তো 400 মিনিট ভিউজ মানে তো আসলে এটা তো আসলে অনেক, বেশি করে হচ্ছে 400 ঘন্টা হয়ে গেছে। তো 400 ঘন্টা ভিডিও দেখা তো আসলে অ্যাকচুয়ালি আমাদের মতো যারা ক্রিয়েটর তাদের 400 ঘন্টা ভিডিও দেখা মানে আসলে অনেক। তো এই জন্য দেখলাম যে যেহেতু আমাকে মানুষ ভালোবাসে, আপনারা সাপোর্ট করেন, আপনারা পাশে থাকেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, তো এই জন্যই মাঝে মাঝে ভাবি যে আসলে প্রতিদিন বা কয়েকদিন পর পর যতক্ষণ সময় পাই সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। এবং অনেক দিবস আছে যেগুলো মানুষ জানে না, মানুষের ভিতরে সচেতনতা নেই। চিন্তা করলাম তাহলে এগুলো নিয়ে করলে একটা টপিকস তৈরি হবে, এবং আমার ফলোয়াররা এই বিষয়ে জানতে পারবে। যে অনেক সময় দেখা যায় যে এবছর কিন্তু 14ই ফেব্রুয়ারির সময় কিন্তু কয়েকটা দিবসে প্রায় 8-10টা দিবস সম্পর্কে আলোচনা করেছিলাম, যে ভ্যালেন্টাইন্সের আগে কি অনেকে ভ্যালেন্টাইন্স কি এটা অনেকে আমরা হয়তো জানি না। এবছর ব্লগ করার পরে কিন্তু অনেকে হয়তো একটু সচেতন হয়েছে, আমার ভিডিও যারা দেখছে তারা হয়তো অনেকেই এখান থেকে একটু আজ করতে পারছে, বা অন্য অন্য জায়গা থেকেও তারা এটা দেখার পরে আরও সোর্স খুঁজছে। তো এই ব্যাপারে কি একটা সচেতনতা তৈরি হয়েছে আর কি।
এমনি সোহাগ গাজী সবাই ফলো করেন, শিক্ষণীয় কথা সবাই ফলো করেন। থ্যাংক ইউ সোহাগ গাজী, তোমাকে সবাই শেয়ার করেন, ধন্যবাদ পাশে থাকার জন্য। সাপোর্ট করলে একটু বেশি দূরে এগিয়ে যেতে পারবো, সবার কাছে সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।